বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরে গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পরে গতকালকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে একটা জিনিস লক্ষণীয় বিষয় ছিল, সেটা হচ্ছে যে বঙ্গভবনে শুধুমাত্র কোরআন তিলাওয়াত হয়েছে, যেখানে গীতা, বাইবেল, অন্যান্য ধর্মীয় ধর্মগ্রন্থের পাঠ হয়নি, যেটা বঙ্গভবনের রীতি রেওয়াজ, কালচার কিংবা বাংলাদেশের সংবিধান ইত্যাদি ইত্যাদির সাথে যায় না। এছাড়াও ওই জায়গায় আরও অন্যান্য ধর্মাবলম্বীর উপস্থিতি ছিল। এটা অজ্ঞাতবশত হতে পারে অথবা ইন্টেনশনালি হতে পারে। আমি আশা করব, ধরে নেব যে অজ্ঞাতবশতই বা ভুলবশতই হয়ে থাকতে পারে বা তাড়াহুড়ার কারণে হয়ে থাকতে পারে। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আসলে এই সুযোগটাও রাখা দরকার ছিল। আরেকটা বিষয়, যেহেতু এই আন্দোলনটা এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মূল উদ্দেশ্য ছিল, মূল উৎস ছিল একটা বৈষম্যহীন সমাজকে বিলোপ করা, একটা স্বৈরাচারী একটা ব্যাপারকে বিলোপ করা। শুধুমাত্র যদি সেই বৈষম্যের জায়গাটা থেকেই থাকে, তাহলে এই আন্দোলনের কোনো মানে নেই, এই সরকারের কোনো মানে নেই। সো আমরা আশা করব, সাধারণ জনগণ আশা করব যে পরবর্তীতে এই সব ব্যাপারগুলোকে আমাদের বর্তমানে যারা সম্মানিত, যারা দায়িত্ব নিয়েছেন, তারা সেই বিষয়টাকে মাথায় রাখবেন। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এবং পতনের সময় আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি, সেটা হচ্ছে যে অসংখ্য জায়গায় অনেক ভাস্কর্য ভাঙা হয়েছে, যেটা আসলে কোনো সভ্য সমাজের সাথে সেটা খুব যায় না। এই কাজগুলো যারা করেছে তাদের প্রতি আমাদের ধিক্কার থাকবে। এবং আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে আমি এর আগেও বলেছি যে শেখ মুজিবুর রহমান, তার ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে। এখানে উল্লেখ্য যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুজন আলাদা ব্যক্তি এবং আলাদা চরিত্র। বাংলাদেশের স্বাধীনতার সাথে শেখ মুজিবুর ওতপ্রোতভাবে জড়িত। সেই ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, রাহুল আনন্দের বাড়ি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আরও অসংখ্য জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো আসলে আমাদের কারোরই কাম্য না। এই ঘটনাগুলোকে রোধ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা কাঠামো তৈরি করবে যেখানে আসলে এই ভেদাভেদ, এই বৈষম্য, একটা দল চলে গেল, আরেকটা দল হরিলুট শুরু করে দিল, এই ব্যাপারগুলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেইটা তার সাথে যায় না। সো একটা সরকার উৎখাত হলে হয়তো কিছু হতে পারে, এই জাতীয় কিছু ঘটনা ঘটতেই পারে। সেইখানে এটা নিয়মিত পর্যায়ের যদি চলে আসে, তখন আমাদের অবশ্যই ভাবার ব্যাপার হয়ে যাবে এবং আমাদের আবার হয়তো রাস্তায় দাঁড়াতেও হতে পারে। আমরা আশা করব যে এই একবার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের দেশটা একটা খুব ভালো জায়গায় চলে যাবে। ভালো সভ্যতা, ভালো ন্যায় বিচার, বিচারহীনতার যে কালচার, সেগুলো ধ্বংস হবে, এটাই আমরা আশা করব। আরেকটা বিষয় আলোচনা না করলেই নয়, মাত্র কয়েকদিন হলো এই দেশের একটা অভ্যুত্থান হয়ে গেল, শহীদদের রক্ত এখন পর্যন্ত শুকায়নি। তার মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকটা দল, অসংখ্য দল মরিয়া হয়ে আছে। তাদেরকে নির্বাচন দিতে হবে, খুব জরুরিভাবে নির্বাচন দিতে হবে। তারাও জানে এখন এই মুহূর্তে তার নির্বাচন দিলে তারা সরকার গঠন করবে। সরকার গঠন করলে আবার সেই একটা স্বৈরাচারী কায়দা কানুন চালু হবে। অর্থাৎ আমাদের যে পূর্বের যে ছাঁচটা রয়ে গেছে, সংবিধানগত যে ছাঁচটা, সেই ছাঁচটায় গিয়ে যে কেউ বসলেই সে স্বৈরাচার হয়ে যাবে। সো এই মুহূর্তে অনেক রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে যত দ্রুতই নির্বাচন দেওয়া যায় তত এই দেশের জন্য ভালো হবে। বাস্তবিক অর্থে সেটা নয়। এখানে একদম যারাই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে, যারাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সাধারণ জনগণ থেকে শুরু করে সবারই একটাই দাবি ছিল যে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে কাজটা আছে, সেই কাজটা করতে হবে আগে, তারপরে নির্বাচনকে নিয়ে ভাবা যাবে। কারণ স্বাধীনতার 50-54 বছর হয়ে গেল, তো এখনও আসলে একটা দেশ সভ্যতার আলো দেখছে না, একটা দেশ উন্নয়নের প্রকৃত যে উন্নয়ন, মানব উন্নয়ন, সেগুলো দেখছে না। তার আগেই আসলে এখন এই মুহূর্তে নির্বাচনটা খুব জরুরি না। এখন মূলত রাষ্ট্র সংস্কারের কাজ করাটা খুব জরুরি। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা দায়িত্ব নিয়েছেন, উপদেষ্টা হিসাবে শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সর্বজন স্বীকৃত এবং অনেক প্রজ্ঞাবান একজন মানুষ। আশা করছি আমাদের দেশটা একটা উন্নত মানবিকতার যেই
আম আশ্রয় সেইটা হবে এবং সেটা করার চেষ্টা করবে আশা রাখছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টাগণ রয়েছেন, তারাও অনেকটাই যোগ্যতা সম্পন্ন। আশা করি তাদের এই যে টিমটা, সেই টিমটা এদেশের মানুষকে একটা ন্যায্যতা সম্মতার যে সমাজ, সেটা উপহার দেবে। একটা ধারা তৈরি করে যাবে। বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। এরকম একটা কিছু করে যাবে। আমরা যতটুকু জানি ডক্টর ইউনূস লোভ লালসার ঊর্ধ্বে আছেন। আশা করছি যে মা সময় যতদিনই লাগুক সে সেই কাজটা করে যাবেন। বাংলাদেশে এই মুহূর্তে সবাই খুব অনিরাপদ বোধ করছে। কারণ যেহেতু মাত্র একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, থানাগুলোয় পুলিশ নেই, প্রশাসনিক কোনো কার্যক্রম চলছে না। বেশিরভাগ মানুষ অনিরাপদ। আ কারণ আমরা যেহেতু পাবলিক রিলেটেড কাজ করি, পাবলিকদের সাথে মিশি, সেহেতু পাবলিকদের একটা যে এই মুহূর্তে ভাই একজন একজনকে আ যদি খুন করেও ফেলে, তাহলে আসলে কোনো আ নিরব নিরাপত্তা নেই। এসব নিয়ে মানুষ উদ্বিগ্ন। আ সরকার প্রশাসনে যারা আছে তারা খুবই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। সকল রাজনৈতিক দল, দেশি, বিদেশি সমস্ত শুভাকাঙ্ক্ষী প্রথমত আইন-শৃঙ্খলাকে ফেরানোর কথাই বলছেন। আমরাও আশাবাদী যে সেই আইন-শৃঙ্খলার জায়গাটা খুব দ্রুতই ফিরে আসবে। আশ্চর্যজনক কথা হচ্ছে একটা যে মাত্র কয়েকদিন হলো এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি। তো আজকে হঠাৎ করে একটা জিনিস আমার খুব চোখে পড়লো, আমি শেয়ার না করেই পারছি না। ছাত্ররা রাস্তার বা ট্রাফিক গুলোকে নিয়ন্ত্রণ করছে। খুবই ভালো, অ্যাপ্রিশিয়েট করার মতো এবং খুব ভালোভাবেই করছে, প্রশংসা করার মতো। কিন্তু যখন যাচ্ছি হঠাৎ করে দেখছি যে আ আমি দলের নাম মেনশন না করি, একজন পাতি নেতা সে সেই ছাত্রকে মেনশন করে বলছে, মানে যেহেতু সে ট্রাফিকের কাজ করছে, ছাত্ররা মেনশন করে বলছে, "কর, কর, আ আমরাই তোদের চাকরি দিয়ে দেবো।" অর্থাৎ বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে বা এমন একটা সমাজ তৈরি হয়ে গেছে যে একটা উম দল চলে গেল, আরেকটা দল ইন করলো। এই ইন করা দলদের এখন সবকিছু হরিলুটের মতো মনে হওয়ার একটা ব্যাপার আছে। সেজন্যই একদম খোলা রাস্তায় একজন ছাত্রকে যে নাগরিক দায়িত্ব পালন করছে এবং যেটা না করলেও তার নয় হতো, সেই কাজটা করছে, তাকে সেইখানে উদ্বুদ্ধ করছে বলে যে এখন আ "কর, কর আমরাই চাকরি দিয়ে দেবো।" অর্থাৎ আমরা বুঝতে পারতেছি কারা এই ধরনের কথা বলতেছে। আ সেই জিনিসটা যাতে না হয়, আ যে কারো চাকরি দেওয়ার ক্ষমতা না থাকবে না, কারোর মেধায় চাকরি হবে ইত্যাদি, ইত্যাদি। তারপরে কারো কাছে আসলে এই ক্ষমতাগুলো যাতে না যায় যে পরবর্তী বাংলাদেশ আবার সেই অন্ধকারে চলে যাবে। এই প্রত্যাশা রাখবো আমরা সাধারণ নাগরিক সমাজ। সবাইকে ধন্যবাদ।